সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি শুরু করব ক্লাস 8 এর ইতিহাসের চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতি চরিত্র। এই অধ্যায়ের আমি প্রথম থেকে কিছুটা অংশ আলোচনা করে দিয়েছিলাম, আজকে আমি বাকি অংশটা আলোচনা করব। বইটা আমি লাইন ভিত্তিক ভালোভাবে আলোচনা করে দেবো এবং বইয়ের ভেতরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো আমি আলোচনা করে দেবো। বইটা ভালোভাবে পড়ে নিলে তোমরা যে শর্ট কোশ্চেনগুলো আছে বইয়ের ভেতরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো তোমরা ভালোভাবে লিখতে পারবে। আমি এই অধ্যায়ের কিছুটা অংশ পড়িয়ে দিয়েছি, তোমরা যারা ভিডিওটা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। ইতিহাস এবং ভূগোলের প্রতিটা অধ্যায়ের প্রশ্ন উত্তর আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। এর আগের ভিডিওতে আমি 58 পেজের এই পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম, তোমরা যারা ভিডিওটা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। আজকে আমি কৃষির বাণিজ্যিক রূপায়ণ এখান থেকে শুরু করব। এর আগে আমি যতটা আলোচনা করেছিলাম 3টে কর ব্যবস্থা যেমন চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তোয়ারি বন্দোবস্ত, মহলওয়ারি বন্দোবস্ত, এগুলো কেন করা হয়েছিল এই বিষয়টা আমি আলোচনা করে দিয়েছিলাম। তাহলে এগুলো হচ্ছে কৃষকদের কাছ থেকে যতটা বেশি সম্ভব খাজনা আদায় করা যায় তাই জন্য এই বন্দোবস্তগুলো চালু করা হয়েছিল। আজকের বিষয় হচ্ছে কৃষির বাণিজ্যিক রূপায়ণ। তাহলে কৃষকরা যে ফসল চাষ করত সেগুলো কিভাবে বাণিজ্যিকীকরণ করা যায় সেটা আজকে আমরা জানবো। দেখো, ঔপনিবেশিক শাসনাধীন ভারতের অর্থনীতির আরেকটি দিক ছিল কৃষির বাণিজ্যিকীকরণ। তাহলে ঔপনিবেশিক শাসনাধীন ভারতীয় অর্থনীতি মানে ভারতের অর্থনীতিতে ব্রিটিশ কোম্পানি যারা শাসন করেছিল, কর আদায় করত, অত্যাধিক মুনাফা লাভের জন্য তারা যে অতিরিক্ত কর ব্যবস্থা চালু করেছিল, তার মধ্যে আরেকটা দিক হচ্ছে কৃষির বাণিজ্যিকীকরণ। অর্থাৎ বাণিজ্যের কাজে প্রয়োজন বিভিন্ন কৃষিজ ফসলের চাষের প্রতি বাড়তি গুরুত্ব পড়েছিল। তাহলে বাণিজ্যের কাজে এই যে কৃষকরা চাষ করত, কি কি চাষ করতো, যেমন দেখো চা, নীল, পাট, তুলো, এই সমস্ত জিনিসগুলো বেশি চাষ করলে তাদের অতিরিক্ত মুনাফা হতো এবং তারা এই সমস্ত ফসল চাষের ওপর অতিরিক্ত জোর দিয়েছিল, কারণ এই সমস্ত ফসলগুলো তারা রপ্তানি করে অত্যাধিক মুনাফা অর্জন করতে পারবে। এইসব ফসলের বাণিজ্যিকীকরণ যাতে বেশি ভালোভাবে হয় এবং তারা বেশি মুনাফা অর্জন করে সেই জন্য তারা কৃষকদের এইসব চাষের জন্য জোর দিয়েছিল। বস্তুত রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়াকে একসঙ্গে অর্থনীতির আধুনিকীকরণ বলে ব্যাখ্যা করা হতো। তাহলে অর্থনীতির আধুনিকীকরণ বলতে কি বোঝো, এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে তোমাদের আসতে পারে। এখানে আমি সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। অর্থনীতির বাণিজ্যিকীকরণ হচ্ছে, যেহেতু ভারত হচ্ছে কৃষি নির্ভর ছিল তাই জন্য ইংরেজ ঔপনিবেশিক শাসনে বিভিন্ন কৃষিজ ফসলের চাষের প্রতি বাড়তি গুরুত্ব পড়েছিল। যেমন হচ্ছে চা, নীল, পাট, তুলো প্রভৃতি ফসল চাষ করার উপর ঔপনিবেশিক সরকার জোর দিয়েছিল। এছাড়াও যেমন রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো, কৃষিতে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়াকে এই একসাথে এই যে জিনিসগুলো করা হয়েছিল, রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো, কৃষিতে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়া, এই সব প্রক্রিয়াকে একসাথে বলা হচ্ছে অর্থনীতির আধুনিকীকরণ। তোমরা এই প্যারাটা একটু ভালোভাবে পড়বে, আমি পরে এই অধ্যায়টা আলোচনা করার পর আমি কোশ্চেনগুলো লিখিয়ে দেবো। এরপরে দেখো, এখন প্রশ্ন হচ্ছে আদৌ কি ঔপনিবেশিক শাসনের অধীনে ভারতবর্ষের কৃষি ব্যবস্থার উন্নতি হয়েছিল? প্রসঙ্গত বলা চলে কৃষির উৎপাদন ব্যবস্থার উন্নতি ঘটাবার জন্য ঔপনিবেশিক সরকারের তরফে বিশেষ উদ্যোগ ছিল না। কিন্তু এই যে এরা অর্থনীতির আধুনিকীকরণের জন্য, বাণিজ্যিকীকরণের জন্য ফসল চাষের উপর জোর দিয়েছিল, তাতে কি ভারতের কৃষি ব্যবস্থার উন্নতি হয়েছিল? আদতে কিন্তু সেটা হয়নি, কারণ ঔপনিবেশিক সরকারের তরফে কৃষি ব্যবস্থার উৎপাদন বাড়ানোর কোনো উদ্যোগই ছিল না। কয়েকটা ব্যতিক্রম অবশ্য ছিল। ভারতে কয়েকটি অঞ্চলে সেচ ব্যবস্থার সুবিধার জন্য কয়েকটি খাল খনন করা হয়েছিল। অবশ্য ওই অঞ্চলগুলিতে চিরস্থায়ী বন্দোবস্ত চালু ছিল না, ফলে ওইসব খাল খননের বদলে জমি খাজনার হার বাড়িয়ে নেওয়ার সুযোগ নিয়েছিল ঔপনিবেশিক প্রশাসন। তবে সরকারি সেচ ব্যবস্থা ছিল চাহিদার তুলনায় সামান্য। সেচ ব্যবস্থায় আসল সুবিধা পেত তুলনায় ধনী কৃষকেরা, কারণ খালের জল ব্যবহারের জন্য উঁচু হারে কর দেওয়ার জন্য সামর্থ্য কেবল তাদেরই ছিল। বাস্তবে গরিব কৃষিজীবীদের সমস্যার কোনো সমাধানই হয়নি। তারা বড় জমিদার ও কৃষকের অধীনে ভাগচাষী হিসাবেই কাজ করতে বাধ্য হতো। তাছাড়া জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে তাল মিলিয়ে খাদ্যশস্য উৎপাদন বাড়েনি, ফলে ঔপনিবেশিক ভারতে দুর্ভিক্ষ ছিল ঘটমান বর্তমান। তাহলে এই যে উৎপাদন ব্যবস্থায় উন্নতি ঘটাবার জন্য কিন্তু ঔপনিবেশিক সরকারের তরফে কোনো বিশেষ উদ্যোগ ছিল না, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ছিল। তাহলে সেচ ব্যবস্থার সুবিধার জন্য কয়েকটা অঞ্চলে খাল খনন করা হয়েছিল।
কিন্তু এই সব জায়গায় কি চিরস্থায়ী বন্দোবস্ত ছিল না তখন। সরকারি সেচ ব্যবস্থা ছিল চাহিদার তুলনায় খুবই সামান্য, মানে যতটা প্রয়োজন ছিল সেচ ব্যবস্থার তার থেকে কিন্তু খুব কম পরিমাণেই করা হয়েছিল। আর এই যে সেচ ব্যবস্থা আসল সুবিধা কারা ভোগ করতেন? ধনী কৃষকেরা। কারণ খালের জল ব্যবহারের জন্য উঁচু হারে কর দিতে হতো এবং সেই উঁচু হারে কর দেওয়ার সামর্থ্য কেবল তাদেরই ছিল। বাকি গরিব কৃষিজীবীদের কিন্তু কোনো সমস্যারই সমাধান হয়নি। তারা যেহেতু বেশি কর দিতে পারতো না, তাই জন্য তারা এই সেচ ব্যবস্থার কোনো সুযোগ সুবিধাই পায়নি। তারা বড় জমিদার ও কৃষির অধীনে ভাগচাষী হিসাবেই কাজ করতে বাধ্য হতো। তাহলে যারা গরিব কৃষিজীবী ছিল তারা কি করত? বড় জমিদার আর কৃষকদের অধীনে ভাগচাষী হিসাবে কাজ করত। তাছাড়া জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে তাল মিলিয়ে খাদ্যশস্য উৎপাদন বাড়েনি, ফলে ঔপনিবেশিক ভারতে দুর্ভিক্ষ ছিল ঘটমান বর্ধমান। তাহলে যত দিন গেছে তত জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, কিন্তু যেসব শস্যের আমাদের নিত্য প্রয়োজন ছিল খাদ্যশস্য, সেগুলোর উৎপাদন কিন্তু তুলনামূলক বাড়েনি, যতটা প্রয়োজন ছিল তার থেকে বাড়েনি। তার ফলে কি হয়েছে? দুর্ভিক্ষ লেগেই থাকতো। এবার দেখো কৃষি বাণিজ্যিকীকরণের ফলে কি হয়েছিল? ভারতের কৃষি সমাজে পারস্পরিক ভেদাভেদ তৈরি হয়েছিল। তাহলে কৃষির বাণিজ্যিকীকরণের ফল কি হয়েছিল? এটা এই ধরনের যদি প্রশ্ন আসে তোমরা পয়েন্টস করে লিখতে পারো। কৃষির বাণিজ্যিকীকরণের ফলে কি হয়েছিল? দেখো, ভারতীয় কৃষি সমাজে পারস্পরিক ভেদাভেদ তৈরি হয়েছিল। কৃষির আধুনিকীকরণের সঙ্গে মূলধন জোগাড় করা ও বাজারের চাহিদা মতো কৃষিজ ফসল উৎপাদনের বিষয়গুলি জড়িত ছিল। অথচ নানান কারণে এই বিষয়গুলিতে কৃষিজীবী সম্প্রদায়ের পক্ষে উদ্যোগ নেওয়া সম্ভব হতো না। ফলে কৃষির উন্নতি যা হতো তাতেও কৃষকের সরাসরি লাভ বিশেষ হতো না। মূলধন বিনিয়োগকারী বেশিরভাগ মুনাফা করতেন। তাহলে কৃষির উৎপাদন বাড়ানোর জন্য কি প্রচুর মূলধনের প্রয়োজন হয় এবং বাজারের চাহিদা মতো কৃষিজ ফসল উৎপাদন করাও প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু নানান কারণে এই কৃষিজীবী সম্প্রদায়ের পক্ষে সেই উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি, কারণ তারা অতিরিক্ত অর্থ খরচ করতে বা ব্যয় করতে তারা অক্ষম ছিল। তার ফলে কৃষিতে যা উন্নতি হয়েছে তাতে কৃষকের সরাসরি কিন্তু লাভ বিশেষ হয়নি। এক্ষেত্রে মূলধন বিনিয়োগকারী বেশিরভাগ মুনাফা করতেন। যারা মূলধন বিনিয়োগ করতো, টাকা ব্যয় করতো, তাদেরই মুনাফা বেশি হতো। এরপরে দেখো, পূর্ব ভারতের নীল চাষকে কেন্দ্র করে এই বিষয়টাই স্পষ্ট হয়ে উঠেছিল। নীল চাষের ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানি সরকার প্রত্যক্ষ উদ্যোগ নিয়েছিল। 1788 খ্রিস্টাব্দে কোম্পানি 10 জন নীলকরকে চাষের জন্য অগ্রিম টাকা দিয়েছিল। সেই নীলকররা বাংলায় নীল চাষে উদ্যোগী হন। কোম্পানি অবশ্য বাগিচা কৃষি হিসাবে নীল চাষের বিষয়টা ভাবেনি, কারণ 1829 খ্রিস্টাব্দ পর্যন্ত জমি কেনার বিষয়ে নীলকরদের কোনো অধিকার ছিল না। ফলে নীলকররা প্রথমে স্থানীয় কৃষকদের নীল চাষের জন্য রাজি করাতে চেষ্টা করে। অবশ্য তাতে কাজ না হলে জোর করে অগ্রিম টাকা বা দাদন দিয়ে চাষিদের বাধ্য করা হতো নীল চাষ করতে। তাহলে পূর্ব ভারতে এই নীল চাষের বিষয়টা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে, স্পষ্ট হতে থাকে। তখন এই নীল চাষের জন্য ব্রিটিশ কোম্পানি 10 জন নীলকরকে অগ্রিম টাকা দেয় নীল চাষ করার জন্য। এবং তারা কি করত? প্রথমে স্থানীয় যে কৃষকরা চাষবাস করত তাদের নীল চাষের জন্য রাজি করানোর চেষ্টা করত, এবং তারা নীল চাষ করতে বাধ্য না হলে তাদের জোর করে অগ্রিম টাকা বা দাদন দিয়ে চাষিদের বাধ্য করত নীল চাষ করতে। দাদন প্রথা কি বা দাদন কি, এইটাও শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। তাহলে দাদন কি? দাদন হচ্ছে কোনো জিনিস, যেমন এই ধরনের যে বাণিজ্যিক পণ্য, নীল চাষ তো একটা বাণিজ্যিক পণ্য, এই ধরনের চাষ করার জন্য যখন উৎপাদককে মানে যে চাষ করত তাকে আগাম টাকা বা অগ্রিম টাকা দিত, তখন এই টাকা দেওয়াকে বলা হতো দাদন। তাহলে এটা শর্ট কোশ্চেন হিসাবে তোমরা পড়ে নেবে। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে 1829 খ্রিস্টাব্দ পর্যন্ত জমি কেনার বিষয়ে নীলকরদের কোনো অধিকার ছিল না। এর ফলে নীলকররা প্রথমে স্থানীয় কৃষকদের নীল চাষের জন্য রাজি করাতে চেষ্টা করে, কিন্তু পরে তারা বাধ্য করত নীল চাষ করতে। এর ফলে নীল চাষের বিষয়কে ঘিরে বাংলায় অনেক অঞ্চলে কৃষির সঙ্গে নীলকর ও কোম্পানির সংঘর্ষ পথ তৈরি হতে থাকে। কৃষকদের নীল চাষ করার ইচ্ছা না থাকা সত্ত্বেও কররা জোর করে তাদের উপর নীল চাষ করিয়ে নিত, এবং এর ফলে অনেক জায়গাতেই কৃষকের সঙ্গে নীলকর ও কোম্পানির সংঘর্ষ তৈরি হতে থাকে। নীল চাষ পুরোটাই করা হতো ইংল্যান্ডের কাপড় কলে নীলের চাহিদার কথা মাথায় রেখে। কিন্তু এই সময় রাসায়নিক পদ্ধতিতে নীল তৈরি করা শুরু হয়, ফলে নীলের চাহিদা সবসময় এক থাকতো না। তাছাড়া ক্রমেই নীল চাষ করার জন্য দমন পীড়ন করা শুরু হয় চাষিদের উপর। তারই ফলে বাংলায় নীল বিদ্রোহ 1859 থেকে 60 খ্রিস্টাব্দ পর্যন্ত ঘটেছিল। তাহলে নীল বিদ্রোহ কি বা কেন ঘটেছিল, নীল বিদ্রোহের কারণ কি, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে ইংল্যান্ডের বস্ত্রশিল্পের যোগানের জন্য
বাংলাদেশে নীল চাষ শুরু হয় এবং এই নীল চাষকে কেন্দ্র করে নীল চাষিদের মধ্যে যে বিক্ষোভ ঘটে সেটাই নীল বিদ্রোহ নামে পরিচিত। কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1859 থেকে 60 খ্রিস্টাব্দে। আর এই নীল বিদ্রোহ কেন হয়েছিল? কারণ জোর করে চাষিদের নীল চাষ করানোর জন্য নীলকর সাহেবরা অগ্রিম টাকা দিত আর শোষণ অত্যাচার করত, নীল চাষ করতে বাধ্য করত এবং যে নীল উৎপন্ন করত চাষিরা সেই নীল কম দামে তারা বিক্রি করতে বাধ্য করত এবং এই সমস্ত কারণে নীল চাষিরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস এই দুইজন নেতার নেতৃত্বে চাষিরা জোটবদ্ধ হয়ে একসঙ্গে বিদ্রোহ করে। এর ফলে 1859-60 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয়। তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও তোমরা পড়ে নেবে। এই প্রশ্নগুলো সব পরে আমি লিখিয়ে দেবো, আমি এখন একটু আলোচনা করে দিলাম। এরপর দেখো বাগিচা শিল্প। বাগিচা শিল্প কি? বাগিচা শিল্প হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদিত ফসলের চাষভিত্তিক শিল্প। মানে বাণিজ্যের উদ্দেশ্যে যেসব ফসলের চাষ করা হতো সেগুলোকেই বলা হচ্ছে বাগিচা শিল্প। নীল চাষ ছাড়াও বিভিন্ন বাগিচা শিল্পে ইউরোপীয়দের উৎসাহ ছিল। ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে আসাম, বাংলা, দক্ষিণ ভারত ও হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল। চা বাগিচার মালিকানা বিদেশি হাতে থাকায় সেই সব জমিগুলির জন্য ঔপনিবেশিক সরকার কর ছাড় দিয়েছিল। তাছাড়াও অন্যান্য নানান সুযোগ সুবিধা পেত বাগিচা শিল্পগুলি। ক্রমে বিদেশে রপ্তানির ক্ষেত্রে চা একটি প্রধান দ্রব্য হয়ে ওঠে। দক্ষিণ ভারতে কফি বাগিচারও বিকাশ হয়। তাহলে বাগিচা শিল্পের মধ্যে কি কি ফসলের চাষ হতো? চা হতো আর কফি হতো। চা, কফি এগুলো হচ্ছে বাগিচা শিল্পের মধ্যে পড়ে। অবশ্য বাগিচা শিল্পগুলির বিকাশে ভারতীয় জনগণের বিশেষ অর্থনৈতিক সুবিধা হয়নি, কারণ বিদেশি মালিকানাধীন ওই শিল্পের যাবতীয় মুনাফা দেশের বাইরে চলে যেত আর বেতনের বেশিরভাগটাই পেত বিদেশি কর্মচারীরা। উৎপন্ন দ্রব্যগুলিও বিদেশের বাজারে বিক্রি করে তার অর্থ ব্রিটেনে নিয়ে যাওয়া হতো। তাহলে এই বাগিচা শিল্পের মালিকানা কিন্তু বিদেশিদের হাতে ছিল, বিদেশিরাই বাগিচা শিল্প শুরু করেছিল। আর এই যে চা, কফি এগুলোর উৎপন্ন হতো তাতে ভারতীয় জনগণের কোনো সুযোগ সুবিধা বিশেষ হয়নি, কারণ এই যে যেহেতু মালিক বিদেশি ছিল, বিদেশি মালিকানাধীন যে শিল্পগুলি মানে এই যে চা, কফি এই শিল্পগুলিতে কৃষকরা যা উৎপাদন করত তার যাবতীয় মুনাফা চলে যেত দেশের বাইরে। আর বেতনের বেশিরভাগ অংশটাই পেত বিদেশি কর্মচারীরা। আর বিদেশের বাজারে এই উৎপন্ন দ্রব্যগুলো বিক্রি করে যা অর্থ উপার্জিত হতো সেগুলো পুরোটাই ব্রিটেনে নিয়ে যাওয়া হতো। এরপর চলে আসে পরের পেজে, অর্থাৎ সাধারণ ভারতীয় কৃষক কৃষির বাণিজ্যিকীকরণ থেকে বিশেষ লাভবান হতে পারেনি। তাহলে প্রশ্ন তৈরি হলো যে ভারতীয় কৃষক সমাজের উপর কৃষির বাণিজ্যিকীকরণে কি প্রভাব পড়েছিল? তাহলে ভারতীয় কৃষি সমাজের উপর কৃষির বাণিজ্যিকীকরণের কি প্রভাব ছিল বা বাণিজ্যিকীকরণের প্রভাব সম্বন্ধে লেখো। এই ধরনের প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নগুলো আমি এখন সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি, পরে আমি লিখিয়ে দেবো। তাহলে দেখো, বাস্তবে কৃষি উন্নতির বেশিরভাগ সুযোগ সুবিধাটাই আর্থিকভাবে শক্তিশালী কৃষিজীবীরা কাজে লাগাতে পেরেছিলেন, তাই তার সুফলটুকুও তারাই পেয়েছিলেন। অধিকাংশ কৃষকেরই অবশ্য এর ফলে কোনো লাভবান হয়নি। তাহলে এই সমস্ত চাষ করা হয়েছিল বাণিজ্যের স্বার্থে, বাণিজ্যিকীকরণের জন্য। এর ফলে যে কৃষির উন্নতি ঘটেছিল তার বেশিরভাগ সুযোগ সুবিধাই কারা পেয়েছিল? শক্তিশালী কৃষিজীবীরা। আর সেই যে সুফলটুকু তারাই ভোগ করেছিল, তারাই পেয়েছে, কিন্তু ম্যাক্সিমাম কৃষকরাই কিন্তু কোনো লাভবান করতে পারেনি, তাদের কোনো লাভ হয়নি, কারণ তারা এদের অধীনে কাজ করতো, কারণ তারা বেশি অর্থ বিনিয়োগ করতে পারতো না, তারা বেশি কর দিতে পারতো না, তাই জন্য তারা এদের অধীনে কাজ করতো। আর সমস্ত যা মুনাফা লাভ হয়েছিল, যা উপার্জন হয়েছিল, তার যে লাভের অংশ, তার যে সুফলটুকু কারা ভোগ করেছিল? শক্তিশালী কৃষিজীবীরা। বিরাট সংখ্যক কৃষকের পক্ষে কৃষির উন্নতির জন্য ভালো গবাদি পশু, উন্নত বীজ, সার ও যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব ছিল না। তাছাড়া রাজস্বের চড়া হারের ফলে কৃষি থেকে কৃষকের উপার্জন কম হতো। বস্তুত কৃষিজাত লাভের বেশিটাই ঔপনিবেশিক সরকার, জমিদার ও মহাজনদের হাতে চলে যেত। ঔপনিবেশিক সরকারের তরফে কৃষির স্বার্থ রক্ষার কোনো বিশেষ নীতি ছিল না, বরং অনেক ক্ষেত্রেই কৃষক ক্রমেই কৃষি শ্রমিক বা ভাগ চাষিতে পরিণত হয়েছিলেন। মধ্যপ্রদেশের রাজস্ব সংক্রান্ত একটি প্রশাসনিক প্রতিবেদন থেকে জানা যায় যে অতিরিক্ত ঋণের ভারে কৃষকরা প্রায় দাসে পরিণত হয়েছিলেন। বাংলায় অনেক কৃষক জমি হারিয়ে ভাগ চাষি বা বর্গাদারে পরিণত হয়। তাহলে এই যে কৃষির উন্নতির জন্য যেসব গবাদি পশু, উন্নত বীজ, সার, যন্ত্রপাতি এগুলো প্রয়োজন ছিল, সেগুলো কিন্তু সংখ্যাগরিষ্ঠ কৃষকের পক্ষে সম্ভব ছিল না এগুলো কেনা বা এগুলো ব্যবহার করা। রাজস্বের চড়া হারের ফলে কি হচ্ছে? কৃষি থেকে কৃষকদের উপার্জন কমে যেত। চড়া হারে রাজস্ব দিতে হতো, তার ফলে কি হতো? কৃষকরা যা উপার্জন করতো সেটা
পরিমাণ কমে যেত এবং কৃষিজাত যে লাভের বেশিরভাগটাই কারা ভোগ করত? ঔপনিবেশিক সরকার, জমিদার আর মহাজনরা, এই তিনজন এরাই ভোগ করত। যে ঔপনিবেশিক সরকারের তরফে কৃষক স্বার্থ রক্ষার কোনো বিশেষ নীতি ছিল না। কৃষকরা যে চাষ করছে তার জন্য তাদের যে বিশেষ সুযোগ সুবিধা থাকবে সেটা কিন্তু ঔপনিবেশিক সরকারের তরফে সেরকম কোনো নীতি চালু ছিল না বা এরকম কিছু ব্যবস্থা তারা করেনি। বরং অনেক ক্ষেত্রে কি হয়েছে, কৃষক ক্রমে কৃষি শ্রমিক আর ভাগ চাষিতে পরিণত হয়েছিল। কারণ তারা অন্যের জমি নিয়ে চাষ করতে, যেহেতু তাদের বেশি অর্থ ব্যয় করার সামর্থ্য ছিল না বা চাষের জন্য যেসব জিনিসের প্রয়োজন সেগুলোর জন্য অর্থ ব্যয় করা তাদের পক্ষে সম্ভব ছিল না, তাই জন্য তারা ভাগ চাষি হিসাবে চাষবাস করত। এর ফলে কি হয়েছিল, অতিরিক্ত ঋণের ভারে কৃষকরা দাসে পরিণত হয়। বাংলায় অনেক কৃষক জমি হারিয়েও ফেলেছিল এবং তারা ভাগ চাষি বা বর্গাদারে পরিণত হয়েছিল। ভাগ চাষি বা বর্গাদার কাদের বলা হতো বা কিভাবে সৃষ্টি হয়েছিল? ইংরেজ আমলে ভারতে বিভিন্ন রকমের, যেমন যে চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি বন্দোবস্ত, মহলারি বন্দোবস্ত, এইসব যে ভূমির রাজস্ব সংক্রান্ত বন্দোবস্ত চালু হয়েছিল, এই বন্দোবস্তের ফলে কিন্তু ভাড়াটে চাষি বা বর্গাদার চাষির সৃষ্টি হয়েছিল। কারণ তাদের অতিরিক্ত ঋণ দিতে হতো এবং তারা ঋণ দিতে না পারলে জমি থেকে উচ্ছেদ করা হতো তাদেরকে। আর তারা চাষ করতো যে যা ফসল উৎপাদন হবে সেই ফসলের ভাগ তাদের দিতে হবে। এছাড়া জমি বন্ধক দিয়ে তারা মহাজনদের কাছ থেকে ঋণ নিত এবং এই ঋণ শোধ করতে না পারলেও জমি বাজেয়াপ্ত করা হতো। এইভাবেই ভাড়াটে চাষি বা বর্গাদার চাষির সৃষ্টি হয়। 1905 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে রেলপথ বসানোর জন্য প্রায় 360 কোটি টাকা খরচ করেছিল ব্রিটিশ প্রশাসন। তাহলে 1905 খ্রিস্টাব্দে ভারতে রেলপথ বসানোর জন্য কত টাকা ব্যয় হয়েছিল? 360 কোটি টাকা খরচ করেছিল ব্রিটিশ প্রশাসন। কিন্তু যেটা প্রয়োজন বেশি, কৃষিতে যে জলসেচ ব্যবস্থার প্রয়োজন, তাতে খরচ করেছিল 50 কোটি টাকারও কম। যেখানে প্রয়োজন ছিল বেশি টাকা খরচ করা সেখানে কম করেছিল, আর রেলপথ নির্মাণের ক্ষেত্রে 360 কোটি টাকা ব্যয় করেছিল। এক্ষেত্রে কিন্তু জলসেচের উন্নতি ভারতীয় মানুষ বেশি লাভবান হতো, সেই দিকটা না ভেবে রেলপথে তারা বেশি অর্থ ব্যয় করেছিল। এর ফলে এই প্রকল্পকে নিয়ে বিভিন্ন সমালোচনাও হয়েছিল। দেশীয় বাণিজ্যিকীকরণের নেতিবাচক প্রভাবের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকরা বিদ্রোহী হয়ে উঠেছিল। 19বিংশ শতকের দ্বিতীয় ভাগে আমেরিকার গৃহযুদ্ধের প্রভাবে কার্পাস তুলোর চাহিদা বেড়ে গিয়েছিল। তার ফলে দাক্ষিণাত্যে কার্পাস তুলোর চাষ বেড়ে যায়। কিন্তু আমেরিকার গৃহযুদ্ধ থেমে যাওয়ার পর দাক্ষিণাত্যে 1870 খ্রিস্টাব্দ নাগাদ তুলোর দাম একদম কমে যায়। তার উপর চড়া হারে রাজস্বের চাপ ছিল কৃষকের উপর। সেই সময় খরা ও অজন্মার ফলে কৃষক সমাজ চূড়ান্ত দুর্দশার মুখে পড়েছিল। সেই দুর্দশার সুযোগ নিয়েছিল স্থানীয় শাহুকার মহাজনেরা। শাহুকারেরা চাষিদের ঋণ দেওয়ার বিনিময়ে উৎপন্ন ফসলের উপর নিয়ন্ত্রণ কায়েম করত। এর বিরুদ্ধে দাক্ষিণাত্যের তুলো চাষিরা বিদ্রোহী হয়ে ওঠে। শাহুকারদের আক্রমণ করে তাদের দখলে থাকা কাগজপত্রগুলি পুড়িয়ে দেয় বিদ্রোহী চাষিরা। আহমদনগর ও পুনা জেলায় বিদ্রোহ তীব্র আকার নিয়েছিল। 1875 খ্রিস্টাব্দের মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলা ওই বিদ্রোহকে ঔপনিবেশিক প্রশাসন দাক্ষিণাত্য হাঙ্গামা নাম দিয়েছিল। দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল এটা তোমাদের বইয়ের প্রশ্ন। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এই প্যারাটা তোমরা ভালোভাবে পড়বে। দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল? কত খ্রিস্টাব্দে হয়েছিল দাক্ষিণাত্য হাঙ্গামা? 1875 খ্রিস্টাব্দে। তাহলে 1875 খ্রিস্টাব্দে মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মহারাষ্ট্রের পুনা আহমেদনগর জেলায় কৃষকরা যে বিদ্রোহ করেছিল তাকে দাক্ষিণাত্য হাঙ্গামা বা ডিকেন রায়ট বলা হয়। কেন হয়েছিল? যে অত্যাধিক ভূমি রাজস্ব, মানে দাক্ষিণাত্য হাঙ্গামার প্রধান কারণই ছিল রায়তওয়ারি ব্যবস্থায় কৃষকদের উপর অত্যাধিক করের বোঝা চাপিয়ে দেওয়া। তাহলে এই যে রায়তওয়ারি ব্যবস্থা তো দাক্ষিণাত্যেই হয়েছিল, তারা যে অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিত, এই কারণে হচ্ছে দাক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল। এরপরে তুলোর চাষ করা হয়েছিল, তুলোর মূল্য হ্রাস পেয়েছিল। এরপর হচ্ছে মহাজনদের শোষণ। শাহুকাররা কি করত? দরিদ্র চাষিদের উপর বিভিন্নভাবে শোষণ পীড়ন চালাতো। এই সমস্ত বিভিন্ন কারণে দাক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল। এই প্যারাটা তোমরা খুব ভালোভাবে পড়বে, এখান থেকে এত পর্যন্ত পড়বে। এই প্যারাটা পড়লে তোমরা এই অ্যান্সারটা লিখতে পারবে। এছাড়াও আমি পরে তোমাদের অ্যান্সারটা লিখিয়ে দেবো। আমি প্রত্যেকটা পেজ ভালোভাবে আলোচনা করে দিচ্ছি এবং যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি। তোমরা খুব ভালোভাবে মন দিয়ে পড়াটা শুনবে, তাহলে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। এর পরের পেজে দেখো, ঔপনিবেশিক প্রশাসনের তরফে কৃষকদের জন্য আইন। দাক্ষিণাত্য কৃষক বিদ্রোহের ফলে এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট, কৃষকদের সুবিধার জন্য আইন জারি করে ঔপনিবেশিক প্রশাসন। ওই আইনের লক্ষ্য ছিল ঋণগ্রস্ত চাষিদের উপর থেকে অত্যাচারের বোঝা কিছুটা কমানো। ধার শোধ করতে না পারলে চাষিদের গ্রেফতার, আটক করা নিষিদ্ধ হয়। তার বদলে গ্রামেই বিচার সভা বসিয়ে শাহুকার ও চাষিদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে
ঋণ শোধ করার ব্যবস্থার উপর জোর দেওয়া হয়। তাহলে এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট কি, এটাও শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। তাহলে 1879 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার একটি আইন প্রণয়ন করে। সেই আইনটা কেন করা হয়েছিল? কৃষকদের সুবিধার জন্য করা হয়েছিল। কি আইন করা হয়েছিল? এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট, যেটা কৃষকদের সুবিধার জন্য করা হয়েছিল। এই প্যারাটাও তোমরা খুব ভালোভাবে পড়বে। একইভাবে বাংলায়ও জমিদারদের অত্যাচার থেকে কৃষকদের রক্ষা করার জন্য বেশ কিছু প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। সেগুলির মধ্যে 1885 খ্রিস্টাব্দে টেনেন্সি অ্যাক্ট বা প্রজাস্বত্ব আইন অন্যতম। তাহলে টেনেন্সি অ্যাক্ট বা প্রজাস্বত্ব আইন কি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটাও তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। তাহলে টেনেন্সি অ্যাক্টে হচ্ছে এই আইন মোতাবেক অস্থায়ী রায়তদের দখলি সত্ত্ব দেওয়া হয়। সেখানে স্পষ্ট বলা হয়, আদালতের পরোয়ানা ছাড়া কোনো রায়তকে জমি থেকে উচ্ছেদ করা যাবে না। খাজনার বাড়ানোর সময় জমিদারকে নির্দিষ্ট কারণ দর্শাতে আদেশ দেওয়া হয় ওই আইনে। তবে দাক্ষিণাত্যে এবং বাংলায় বিপুল সংখ্যক কৃষক, শ্রমিক ও ভাগচাষীদের স্বার্থের দিকে বিশেষ নজর ছিল না ঔপনিবেশিক প্রশাসনের। তাহলে এই টেনেন্সি অ্যাক্ট কি? ইংরেজ ঔপনিবেশিক সরকার ভারতে বিভিন্ন ধরনের যে ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিল, এইসব ব্যবস্থাদের কোনোটাতেই কৃষকদের স্বার্থ কিন্তু রক্ষা করা হয়নি। তাই জন্য সরকার প্রজাস্বত্ব আইন বা টেনেন্সি অ্যাক্ট চালু করে। এখানে হচ্ছে বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থায় কৃষকদের কিন্তু জমির মালিকানা দেওয়া হয়নি এবং রাজস্বের হার দিন দিন বেড়েই চলেছিল এবং কৃষকদের উচ্ছেদ করা হয়েছিল। তখন সরকার স্থির করে যে কৃষক দীর্ঘদিন 12 বছর ধরে যে চাষ করছে, সেই জমি থেকে কৃষকদের উচ্ছেদ করা যাবে না এবং নির্দিষ্ট কারণ ছাড়া কৃষকদের জমির খাজনা কিন্তু বাড়ানো যাবে না। যদি খাজনা বাড়াতে হয় তার জন্য নির্দিষ্ট কারণ দেখাতে হবে। ঔপনিবেশিক ভারতে কৃষকদের রক্ষা করার জন্য সরকারের এই যে প্রচেষ্টা ছিল, এটাই হচ্ছে এই টেনেন্সি অ্যাক্ট বা প্রজাস্বত্ব আইন। তাহলে এই প্যারাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দুটো প্যারা তোমরা খুব ভালোভাবে পড়বে। আজকে আমি 62 পেজে এই পর্যন্ত আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে আমি বাকি অংশটা আলোচনা করব এবং পড়ানোর শেষে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বইয়ের ভেতরের যে প্রশ্ন আছে বা অনুশীলনের প্রশ্ন, সেগুলো আমি লিখিয়ে দেবো। আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে। আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি। পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।